বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ ভবনে এভাবেই বিক্ষোভ করেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। এ সময় প্রতিদিন তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ার দাবি করেন বিক্ষোভকারীরা। আমাদের যেখানে খাবারের সমস্যা, প্রতিদিন ভাই আমাদেরকে খাবার দেয়। সকালবেলা এক নাস্তা প্রতিদিন, আল্লাহ 30 দিন। দুপুরবেলা ভাই এক টুকরা মাছ, একটু ভাত দেয়, ভাগ করে ভাত দেয়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন চিকিৎসাধীনরা। তবে এ সময় দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা। আমরা ওনার কাছে কোনো একটা ওষুধের কাগজ নিয়ে আসলে উনি বলতো যে এটা এরকম হবে না ওরকম হবে, বলে আমাদের সাথে বাজি বিহেভ করতো। পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক মাসে ওরা আমাদের সাথে গন্ডগোল লাগায় দেওয়ার কালীনই আমার পেটের ভিতরে এমন লাথি মারছে। আমাদের একটা কর্মসূচি আছে, তার পদত্যাগ। আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনে আহতরা। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত ডাকসু নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সিন্ডিকেট বৈঠকে ছাত্রদলের ডাকসু নির্বাচনের বিরোধিতার প্রতিবাদও জানিয়েছে তারা। রাত 12টার দিকে জিয়া হল এলাকা থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষুব্ধদের মিছিল। উপাচার্যের বাসভবনের সামনে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ। ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্রদলেরও কবর রচিত হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। তবে এই ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে। সিনেট ভবনে তখন বসে সিন্ডিকেট বৈঠক। এতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অংশ নেওয়ার খবরে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরাও। উপাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সেই বৈঠকেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় শিক্ষার্থীরা। তবে ছাত্রদল এ সময় বিরোধিতা করে বলে অভিযোগ ওঠে, কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। ডাকসু তো আমি এবং আমরা অবশ্যই চাই, এটা আমাদের অধিকার, কিন্তু হচ্ছে গিয়ে ডাকসু করার জন্য বর্তমান যেই লেভেল প্লেইং ফিল্ডটা দরকার সেটা কিন্তু নেই। একটা বিশেষ গোষ্ঠী মব কালচারের মাধ্যমে সেটাকে রূপ দিল যে ছাত্রদল ডাকসু চায় না এবং ভিসি মহোদয়কে আমরা হেনস্থা করেছি। তো আমি একটু দায়ভার নিয়ে বলতে পারি যে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ভিসি মহোদয় এমন কিছু বলতে পারে যে ওনাকে আমরা হেনস্থা করেছি, তাহলে সেটার যেই শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সেটা আমি মাথা পেতে নিব। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের এই অবস্থান সামনে আরও বড় বিরোধ তৈরি করবে কিনা এখন সেই শঙ্কায় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 জানুয়ারি 3 দিনের সফরে বেজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রথম দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানালো কোনো দেশ। নানা ইস্যুতে যখন ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন চীনের এমন কূটনৈতিক তৎপরতা ঘিরে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে ঢাকাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যারা পাওয়ারফুল নেইবার আছেন স্পেশালি, অবশ্যই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন রয়েছে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ওন ইন্টারেস্ট। আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে ওনাদের সাথে সুসম্পর্ক রাখবো, এটা আসলে ঠিক না। এখানে আপনার ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় বরাবরই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগ করে আসছে দেশটি। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার দায়িত্বে রয়েছে বেইজিং। তাই অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তার স্বার্থেই বেইজিংকে পাশে রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফরে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন সাবেক কূটনীতিকেরা।
বর্তমান আর্থিক সংকট নিরসনের জন্য আমাদেরকে খানিকটা সহায়তা করতে পারে, যেটা আগের সরকার প্রধানের সফরের সময়তেও আলোচনা হয়েছিল। আমার যেটুকু মনে পড়ে যে চীন আমাদের $5 বিলিয়ন বাজেট সাপোর্ট আমাদেরকে দিতে পারে, অথবা আমাদের যে রফতানি তাদের কাছ থেকে যে আমরা আমদানি করি সেটাকে সমর্থন করার জন্য একটা ফান্ড তারা করতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষে চীনকে এখনই বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপমাত্রায় ডুবে আছে রাজধানী, কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া। এরই মধ্যে গভীর রাতে সড়কের পাশে বস্তা মুড়ে শীতে কাঁপছে ছিন্নমূল মানুষ। প্রথম দেখায় তাদের গৃহহীন মনে হলেও বাস্তবতা ভিন্ন। তাদের অনেকেই কম্বল নিতে ঘর ছেড়ে রাত কাটান ফুটপাতে। ঢাকার আশপাশের জেলা থেকেও আসেন অনেকে। কম্বলের দেখা পেলেই ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে নেন গাড়ির পিছু। এভাবে এক একজনের হাতে আসে 20 থেকে 30টি পর্যন্ত। পরে সেসব বিক্রি করেই চলে সংসার। গতবারে বেশি ছিল, কেউ 30টা পাইছে, কেউ 40টা পাইছে। এইবার তো আমি 3টা পাইছি। এইভাবে রাস্তাঘাটে নিতে হয়। বাসা কোথায়? বাসা হলো কুনিপাড়া। এই নারায়ণগঞ্জের। কেন আসছেন? এই কম্বলের লেগেছে। কেউ কেউ আবার এই কম্বল বেচে জোগাড় করে মাদকের টাকা। যারা পায় এরা সাথে সাথে বেচে ফেলে। বেচে কই এগুলো? এগুলো বেচে তোমার মতন ইস্কেলাররা কিনে নিয়ে যায়, তোমার মতন সাহেবেরা কিনে নিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের ভিড়েই বঞ্চিত প্রকৃত ছিন্নমূলেরা। বিত্তশালীর সহায়তা না মেলায় ঢাকার ফুটপাতে এভাবেই কাটে তাদের কনকনে ঠান্ডার রাত। কম্বল তো পাই না, আমরা তো কম্বল দেয় না কাকা। এই যে আগুন টাগুন পোকায় আর রাতটা কাটাই। আমি একটা প্রতিবন্ধী, আমার একটা কম্বল দিয়ে নান্ধারা। কমলাপুর, রমনা, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ছিন্নমূলদের দেখা মেলে সবচেয়ে বেশি, কারণ শীতের কম্বল রাতে বেশি পাওয়া যায় এসব এলাকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে 6 কোটি টাকার এলএসডি জব্দ করে বিজিবি। এর 1.5 মাস আগে একই ট্রেন থেকে 11 কোটি টাকার এলএসডি জব্দ করা হয়। এছাড়া সড়ক পথে জব্দ করা হয়েছে ইয়াবা সহ বিভিন্ন মাদক। কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে 46 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে 18 কিলোমিটারে কাঁটাতারে বেড়া দিয়েছে ভারত। বাকি উন্মুক্ত অংশ দিয়ে প্রতিদিনই বিপুল মাদক ঢোকার কথা জানিয়েছেন স্থানীয়রা। এই বিজিবির অভিযান বা প্রশাসনিক অভিযানে মাদক আটক হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাদকের যে মূল হোতা বা বিক্রেতা এরা কেউ আটক হচ্ছে না। আশপাশে যাতে বর্ডারগুলো আছে এবং বর্ডারগুলো আশপাশে থেকে মাদকতা বেশি আসছে আর কি। এই মাদকতা আমাদের ধরেন আশপাশে যেমন যুব সমাজ নষ্ট করে ফেলছে। সচেতন মহলের দাবি, বড় চালান জব্দ হলেও মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে বন্ধ হচ্ছে না চোরাচালান। যে যারা এর সাথে জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা প্রশাসন যেভাবে সুযোগ করে দিচ্ছে, প্রশাসনের যে অংশটা সুযোগ করে দিচ্ছে, আমরা তাদেরকেও আইনের আওতায় দেখতে চাই। গার্জিয়ান সচেতন হতে হবে। গার্জিয়ান সচেতন কি করবে? যদি মাদক যদি ওপেন বিক্রি বন্ধ না করা যায় বা এর ব্যাপ্তিটা না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমি মনে করি। পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে আটক করা যাচ্ছে না। তবে পাচার বন্ধে অভিযান চলমান থাকার কথা জানিয়েছে বিজিবি। জনগোষ্ঠীকে সাথে নিয়ে সীমান্ত এলাকা এবং আমাদের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আমাদের এ ধরনের যে কোনো অন্যায়ের প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করতে পারবো। গত 3 মাসে বিজিবির অভিযানে প্রায় 20 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।